নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের আসর। আর আমাদের চ্যানেলে ইতিমধ্যে এসে গেছে গোয়েন্দা রুদ্রদার রহস্য রোমাঞ্চ সিরিজ। আমাদের গল্পের ভাণ্ডার পেয়েছে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবুর মতো শ্রদ্ধেয় চরিত্র। এবার আপনারা শুনে দেখুন রুদ্রদার বেশ কিছু রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার সিরিজ। আর সিরিজের 6টি গল্প ইতিমধ্যে আমাদের চ্যানেলে এসে গেছে, তাই সেইগুলো শুনে আসার সদর আমন্ত্রণ জানালাম। এইরকম রুদ্রতার সাথে আরও রহস্যের জট ছাড়াতে আর বহু অ্যাডভেঞ্চার সঙ্গী হতে সাবস্ক্রাইব করে দিন আমাদের পরিবারকে। চলুন শুরু করা যাক লেখক রূপম রায়ের কলমে রুদ্রতা ও কলিকাতায় হত্যাকাণ্ড। রাতের আকাশ জুড়ে বিরাজ করছে অসম্ভব অন্ধকার। তার মধ্যে আজ ঘোর অমাবস্যার রাত। চারিদিক ঠিক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না সামনে। কুয়াশায় ছেয়ে আছে পথঘাট। তিলোত্তমা এখন ঘুমিয়ে আছে চিরতরে। ঘড়ি বলছে রাত প্রায় 12টার কাছাকাছি হবে। এমনিতেই শীতের রাত। এখন 9টা বাজতে না বাজতেই কলকাতা ঢলে পড়ে নিদ্রার দেশে। রাস্তার ওই কুকুরগুলোর চিৎকার ছাড়া আর তেমন কিছু কানে আসে না। ওই জীবগুলোও যেন শীতের অলস রাতে নিজেদের বাসাতে গা ঢাকা দিয়েছে অন্য কোথাও। রাত যত বাড়ছে চারিদিক যেন আরও নিজেকে অন্ধকারে লুকিয়ে নিচ্ছে। তার উপর এত অন্ধকারের ভিতর কোথাও কোনো শব্দ নেই। তিলোত্তমা যেন আজ নিজেকে প্রমাণ করতে চাইছে শতাব্দী প্রাচীন কোনো নগরীর ভগ্নস্তূপের সাথে। অন্য সমস্ত জায়গায় এই নিস্তব্ধতার কিছুর প্রভাব না পড়লেও কলকাতার কিছু কিছু অলিগলিতে এই নিস্তব্ধতা অনুভব করা যায়। রাস্তার বাঁকে বাঁকে কিছু হতদরিদ্র মানুষের দল শুয়ে আছে ছেঁড়া কাঁথা কাপড় নিয়ে। ওদের নেই কোনো ছাদ, নেই কোনো সম্বল, কিন্তু শত ফাঁকা রাস্তার ভিড়ে এখনো উত্তর কলকাতার বাড়িগুলো দাঁড়িয়ে আছে কালো অন্ধকারের দৈত্যের মতন। অলিগলিগুলো যেন আরও আরও বেশি নিস্তব্ধ। কিন্তু হঠাৎ সেই নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে ভেসে এলো কিছু শব্দ। একটা মানুষের পায়ের বুটের ভারী শব্দ শোনা যাচ্ছে। ঠক ঠক শব্দ করে এগিয়ে আসছে লোকটা। অন্ধকারের মধ্যে লোকটাকে যেন মনে হচ্ছে মৃত্যুপুরীর এক সাক্ষাৎ যমদূত। রাতের অন্ধকারে এই শীতের বেলায় লোকটা কি করতে বের হয়েছে এই উত্তর কলকাতার অলিতে গলিতে? কিছু বদমতলব নেই তো? এমনিতেই কলকাতায় এখন যা চোর, ডাকাত, ছিনতাইকারীদের দেখা মিলেছে তাতে মানুষের প্রাণ অতিষ্ঠ। কিন্তু লোকটা ধীরে ধীরে এগিয়ে আসতেই দেখা মিলল তার। ছেঁড়া কাপড় জামা পরা একটা লোক। শরীরে দারিদ্রতার ছাপ স্পষ্ট। কোনো রকমে ধীর গতিতে এগিয়ে আসছে সে। এই গহীন রাতের অন্ধকারে বেরিয়েও যেন ভয় নেই তার। সাধারণ মানুষ হলে হয়তো ভয়ে কাঁপতে কাঁপতে এগোতো এই অন্ধকারের রাতে। লোকটা কিন্তু চলেছে নিজের মনে ওই ডাস্টবিনটার দিকে। হয়তো রাতের বেলা পেটে কিছু পড়েও নি তার। এত দয়ালু শহর না, কে কি খেলো বা না খেয়ে খালি পেটে ঘুম দিল কেউ তার খবর রাখে না। মাঝে মাঝে এইসব ডাস্টবিনে কিছু কিছু খাবার পাওয়া যায়। লোকটা ভালো মতোই জানে সেটা। অনেক বড় লোকের যদি খাবার খেয়ে বেঁচে বেশি হয়ে যায় তখন তারা ফেলে যায় এই ডাস্টবিনে। এই হতদরিদ্র মানুষগুলো হয়তো খিদের জ্বালায় কাতরাতে কাতরাতেই মারা যায় পথের পাশে পড়ে। লোকটার গায়ে একটা ছেঁড়া শাল জড়ানো ছিল। সেটা একটু দূরে ফেলে দিয়ে সে এগিয়ে গেল ডাস্টবিনটার দিকে।
ওইদিকেই আর একটা মানুষ শীতে কিছু কাঁথা জড়িয়ে শুয়ে আছে দেখতে পেল সে আর মাথা ঘামালো না। হয়তো ওরই মতন কোনো মানুষ শুয়ে আছে সেইখানে। এগিয়ে গেল ডাস্টবিনের দিকে, তন্ন তন্ন করে খুঁজে দেখল যদি একটুকুও খাবারের দানা পাওয়া যায়। প্লাস্টিক, কাগজ আর ময়লার স্তূপের বিশ্রী গন্ধ যেন ওদের নাকে কোনো অনুভূতির সৃষ্টি করছে না। লোকটা নিরাশ হয়ে পিছিয়ে গেল। না, কিছুই নেই আজ। রাতটা বোধহয় খালি পেটেই কাটাতে হবে। রাস্তায় পড়ে থাকা চাদরটা তুলতে যাবে, ঠিক তখনই পেছন দিক থেকে একটা শব্দ শুনতে পেল সে। হয়তো জানতো না ওর জন্য আজ ওত পেতে বসে রয়েছে স্বয়ং মৃত্যু। সে কিছু বুঝে ওঠার আগে দেখতে পেল পাশে শুয়ে থাকা লোকটা ওর দিকে এগিয়ে আসছে এখন, আর একদম সামনে এসে পড়েছে ওর। হঠাৎই অতর্কিতে একটা তীব্র কিছুর আঘাত হানল সে। ছিটকে গিয়ে পড়ল রাস্তার এক কোণে। মুখ দিয়ে বেরিয়ে এলো একটা যন্ত্রণাদায়ক শব্দ। সে ঠিক কি করবে বুঝতে পারছে না। এমনিতেই সারাদিন পেটে কিছু না পড়ায় ভীষণ ক্লান্ত, তার উপর লোকটা একটু সন্ডা গোছের। ওর কাছে যে কিছুই নেই। চোর ছেঁচোর হলেও এটা কি বুঝতে পারবে না? আর একবার শেষ চেষ্টা করতে যাবে, পড়ে থাকা অবস্থায় লোকটা এক হাত দিয়ে ওর হাত দুটোকে চাপটে চেপে ধরল। সে তখনও তীব্র ছটফট করছে। তারই মধ্যে সে আততায়ীর হাতে বেরিয়ে এলো একটা অদ্ভুত জিনিস। সেটা সে আস্তে করে বসিয়ে দিল ওর শরীরে। অন্ধকারে সে ঠাহর করতে পারল না কি জিনিস সেটা। শুধু সূঁচ ফোটার মতো কিছু ঠেকলো যেন। না, কোনো ব্যথা নেই। সে ধীরে ধীরে ঢলে পড়ল ঘুমের কোলে। আততায়ী ধীরে ধীরে উঠে এলো শান্ত হয়ে পড়ে থাকা লোকটার শরীরের দিকে। তার কাজ শেষ। মুখে তখনও খেলা করছে একটা অদ্ভুত হিংস্র হাসি। একটা বাঘ যেমন অসহায় হরিণকে শিকার করে, তার মুখেও যেন খেলা করছে সেই একই রকমের হাসি। উত্তর কলকাতার এই নির্জন গলিতে হঠাৎ কি হয়ে গেল কেউ জানতেও পারল না। আমি আর অবন্তীদি দুপুরবেলায় সোফায় বসে গল্প করছি। শীতের দুপুরে যেন কিছুই করতে ইচ্ছে করে না। অলসের মতো শুধু বসে থাকতে ভালো লাগে। সত্যি বলতে কলকাতায় এইবার এতটা শীত পড়েছে যে আর পারা যাচ্ছে না। লোকজন তো রাত 9টার পরে রাস্তায় দেখাই যায় না। সবাই যত তাড়াতাড়ি সম্ভব কাজ ছেড়ে বাড়ি ফিরতে চায়। অবন্তীদি একটু মস্করা করে বলল, আহা, আমি যদি ওই ভাল্লুকগুলোর মতন হতাম না, শীত পড়লেই কেমন শীত ঘুমে চলে যেতাম, তারপর উঠতাম সেই শীত কাটিয়ে গরমের দিনে। উফ, কি মজাই না হতো। নো কাজ, অনলি ঘুম। আমি বললাম, থাক হয়েছে, এমনিতেই তোকে সকাল সকাল তো কোনোদিন দেখি না উঠতে। উঠিস তো সেই বেলা 10টার সময়, তারপরে উঠেই হাতের কাছে চা চাই। তুই এমনিতেও শীত ঘুমিয়ে থাকিস। রুদ্রদা বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। আমার কথা শুনে হেসে উঠল। ঘরে এসে বাইরের দরজাটা টেনে দিয়ে বলল, হাইবারনেশন কি জানিস? কথাটা কেমন যেন আমার চেনা চেনা ঠেকছিল। তাও বললাম, তুমি বলো। শীতকালে কিছু প্রাণীর মধ্যে বিপাকীয় কার্যকলাপ হ্রাস হয়ে যায়, জানিস তো? এই অবস্থাকে হাইবারনেশন বলা হয়। অনেক প্রাণী শীত ঘুমে যায়, যেমন মাছ, উভচর এবং সরীসৃপ। সাপ, ব্যাঙ এবং টিকটিকি শীতল আবহাওয়ায় শীত ঘুমে যায়, কারণ তারা শীতল রক্তযুক্ত প্রাণী, যেমন আমাদের বাড়ির এই অবন্তীদি। অবন্তীদি একটু রেগে গিয়ে তাই তো রে বলে তেড়ে আসতে যাচ্ছিল। ঠিক এমন সময় বাইরে মোটর জিপের শব্দ শুনতে পেলাম, আর সেটা আমাদের বাড়ির নিচেই থামলো মনে হলো। রুদ্রদা বলল, সাব ইন্সপেক্টর শান্তনুবাবুর জিপ, তিনি আসছেন। এই শান্তনু বাবুকে আমি চিনি অনেক দিন থেকেই, অনেক দিন ধরেই, অনেক কেসে রুদ্রদার সাথে থেকেই। লোকটার বয়স 35-এর কাছাকাছি, ভুঁড়ি আছে, আর নাকের নিচে একটা বড় গোঁফ। আমার তো ওনাকে পাঞ্জাবি মনে হতো,
পরে জেনেছি উনি বাঙালি। সঙ্গে সঙ্গে সিঁড়িতে ঠকঠক করে বুটের ওঠার শব্দ পেলাম। সত্যি ঘরের মধ্যে ঢুকে এলেন শান্তনুবাবু। বেশ পরিপাটি করে চুল আঁচড়ে স্নান করে বেরিয়েছেন বোঝাই যাচ্ছে, অর্থাৎ থানায় যাওয়ার আগেই এখানে এসেছেন বোধহয়। আমাদের দিকে নমস্কার করে তিনি বসলেন। রুদ্রদা এক হাঁক দিল। রামুদা, আর এক কাপ চা দিয়ে যাও তো, শান্তনুবাবু এসেছেন। চা মনে হয় একটু বেশিই ছিল। রামুদা ওটাই গরম করে এসে দিয়ে গেল। রুদ্রদা একটু হেসে বলল, আর শান্তনুবাবু, ঘরে ঢোকার আগে যেভাবে মাথায় ঠোকা খেলেন আপনি, আর কানের পাশে সাবানটা এখনো পোছা হয়নি, দেখেই বোঝা যাচ্ছে আপনি সবিশেষ চিন্তায় আছেন। ব্যাপারটা কি? শান্তনুবাবু ঠিক রুদ্রদার দৃষ্টির প্রশংসা করবেন না ওই কানের পাশে সাবান পরিষ্কার করবেন তা হয়তো ঠিক না করতে পেরেই হাত কানের দিকে তুলে বললেন, আমার যে কি যাচ্ছে সে শুধু আমিই জানি, সে তুমি বুঝবে না। যাক, খবরের কাগজটা দেখেছো আজকের? রুদ্রদা ওর হাতের বন্ধ আনন্দবাজারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, সে সুযোগ হয়নি এখনো। সকালবেলা উঠে একটু এই অনি আর দিদির সাথে গল্প করার দরুন। তা কি হয়েছে খুলে বলুন তো। খবরের কাগজের থেকে আপনার কাছে ভালো খবর থাকবে আমি তা জানি। শান্তনুবাবু ওর চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, প্রথমে তাহলে আগের ঘটনাগুলো বলি, তারপর কাল রাতেরটা বলছি। এই মাসের 10 তারিখ নাগাদ শোভাবাজারের কাছে খালি ছোট গলিতে একটা মৃতদেহ উদ্ধার করি আমরা। ভদ্রলোক কিন্তু সাধারণ কোনো মানুষ নন, এই কলকাতার নামজাদা একজন সোনার দোকানের মালিক। ছোটখাটো দোকান না, বড় দোকান। চাঁদনি জুয়েলার্সের মালিক স্বয়ং জয়ন্ত সান্যাল। ভদ্রলোকের অগাধ টাকা ছিল, কিন্তু রাতের বেলা যে হঠাৎ কি করতে ওই গলির কাছে গিয়েছিলেন সেটা আমরা জানতে পারিনি। আর লোকটার মৃত্যু ঘটেছে অত্যন্ত আশ্চর্যজনক ভাবে। গায়ে কোনো ছোড়া বা আঘাতের চিহ্ন নেই, বা বলা যায় শরীরের কোথাও কোনো ক্ষত নেই। পোস্টমর্টেম করেও জানা গেছে শরীরে কোনো বিষেরও প্রবেশ ঘটেনি। তবে কিভাবে মরলো উনি, এটা পুলিশ কিছুতেই ধরতে পারছে না রুদ্র। বড় লোকেদের যে শত্রু থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু মোটিভ ছাড়া কেউ তাকে খুন করবেই বা কেন বুঝতে পারছি না কিছুতেই। ওটা তো গেল একটা। আর তারপর এই রকমই ডালহাউসের কাছে এক নির্জন গলিতে পাওয়া যায় অপর একটা মৃতদেহ। দিনটা মনে পড়ছে এই মাসের 20 তারিখ নাগাদ হবে জানো। দেহটা ছিল একজন নামজাদা উকিল বিকাশ মুন্সির। লোকটারও খুনের কোনো মোটিভ নেই, সেম ওইভাবেই মৃত্যু ঘটেছে ওরও। পোস্টমর্টম করেও কোনো লাভ হয়নি, খুনের সবকিছু সেম, কিন্তু মানুষ আলাদা। এই গেল দুজনের কথা। 20 তারিখের খবরটা আমার চোখে পড়েনি, তবে 10 তারিখের খুনটা আমি খবরের কাগজে দেখেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো পুলিশ ওদের কাজ করে আততায়ের খোঁজ করে নেবে, আর লোকটা বড় লোক, তাই শত্রু শেষ নেই, তাই আর মাথা ঘামায়নি। কিন্তু এখন দেখছি জোরালো ব্যাপার। ঠিক আছে, এগোতে থাকুন আপনি। পুলিশও সাধারণ মৃত্যু ভেবে ফাইল ক্লোজ করে দেয়। আমার কাছে দুটো সব ডিটেলসই আছে, চাইলেই তা পাওয়া যাবে। আমি আর রুদ্রদা সমস্ত ঘটনা মন দিয়ে শুনছিলাম। এবার রুদ্রদা পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে একটা বড় সড়ো টান দিল। শান্তনুবাবু আবার বলা শুরু করলেন, কিন্তু অসুবিধাটা হলো অন্য। কাল ঠিক রাত 12টার দিকে উত্তর কলকাতার একটা গলিতে নতুন মৃতদেহ পাওয়া গেছে। কাল তারিখ ছিল 30, বুঝতেই পারছেন। আর এই লোকটা কিন্তু আগের গুলোর মতো হাই প্রোফাইল লোক নয়, রাস্তার একজন সাধারণ ভিখিরি মাত্র। সকালে ভিক্ষা করতো পথে পথে, আর রাতের বেলা ঘুমিয়ে পড়তো ফুটপাতেই। এই লোকটাকেও খুন করা হয়েছে ওই একই ভাবে। তবে ওকে খুন করার কারণ কি? এদিকে রাতের বেলা হোক কিংবা দিনের বেলা, সাংবাদিকগুলোকে তো চেনেনি। সেই রাতে সব খবর নিয়ে তুলে দিয়েছে আজকের খবরের কাগজে।
বুঝুন ব্যাপারটা, ভিখারিটার মৃত্যুর খবরটাও তুলে দিয়েছে বড় বড় করে। তার উপর ওটা আবার আমার এলাকার আন্ডারে পড়ে। একই রকম পরপর 3টি মৃত্যুর ঘটনা। সাংবাদিকরা কি আর ছাড়ে? রং চড়িয়ে পুলিশ কি করছে এইসব লিখে ভরিয়েছে যত সব। আর ওই পুলিশ সুপার লোকটা সকাল সকাল উঠে কি ভাবে কে জানে, ঠিক লোকটা উঠে খবরের কাগজ দেখেছে আর সঙ্গে সঙ্গে আমায় ফোন। আমার এলাকায় এসব কি হচ্ছে বলে হাজার কথা শুনিয়ে দিল, আর বলেছেন সব খুঁজে তাড়াতাড়ি নাকি সব পরিষ্কার করে কেস সলভ করে রিপোর্ট দিতে। এবার বলো তো আমি কি করি? আমার মাথায় কিছুই আসছে না, তাই তোমার কাছেই ছুটে এলাম। আমি এখন ওই ভিখারির বাড়িটা দেখতেই যাচ্ছি, তুমিও এসো না আমার সাথেই। সত্যি রুদ্রদার হাতে তেমন একটা কাজ ছিলই না বললেই চলে। তাই সে উঠে 2 মিনিটে তৈরি হয়ে নিল। আমিও পায়জামাটা চড়িয়ে শান্তনুবাবুর জিপে গিয়ে উঠে পড়লাম। রুদ্রদাকে দেখলাম আনন্দবাজারটা সাথে করেই নিয়ে বেরিয়েছে, তাই জিপে বসে রাস্তায় আসতে আসতেই ওই খবরের ওই জায়গাটা ও মন দিয়ে পড়ছিল। বেশিক্ষণ লাগলো না, পুলিশের জিপ আমাদের বেশ 21 মিনিটের মধ্যেই পৌঁছে দিল সেই জায়গাটায়। সত্যি বলতে সকালেও গলির মধ্যে যে হালকা ভিড় থাকবে তা আমি আন্দাজ করতে পেরেছিলাম। আর চারিপাশে এদিক ওদিক ঘিরে রয়েছে অনেকজন চেনা পুলিশ। মৃতের শরীরের চারপাশে সাদা রঙের ডেড মার্ক দিয়ে ঘিরে রেখেছে ওরা। রুদ্রদাকে দেখলাম প্রথমেই নেমে সেই লাশটার কাছে চলে গেল। তারপর প্রথমেই হালকা ঝুঁকে নিচু হয়ে সেই বডিটার দিকে দেখতে লাগলো। লোকটার বয়স হবে ওই 40-এর কাছাকাছি। গায়ে ছেঁড়া অপরিষ্কার জামা কাপড়, মুখে ভর্তি বড় বড় দাড়ি কোপ। লোকটার মুখের বা শরীরের কোনো বিকার নেই। দেখে তো মনে হচ্ছে অতি নিরিবিলিতে ঘুমোচ্ছে। ভাবটা এমন যেন হঠাৎ সে জেগে উঠতে পারে। রুদ্রদা ভালো করে লাশটার আশেপাশের জায়গাটা একটু খুঁজে দেখছিল। সে এগিয়ে গেল পাশের অগোছালো অবস্থায় থাকা ডাস্টবিনটার দিকে। একটা পুলিশের লোককে ডেকে বলল, এটা খুঁজে দেখেছো? কিছু পেয়েছো এই ডাস্টবিন থেকে? লোকটা দেখলাম মাথা নেড়ে না জানিয়ে দিল। রুদ্রদা এবার এগিয়ে গিয়ে ভালো করে লাশটাকে পরীক্ষা করে আমার দিকে তাকিয়ে বলল, কিরে, দেখে কি বুঝছিস? মুখের দিকটা একটু মন দিয়ে লক্ষ্য করতো ভালো করে। আমিও কিন্তু দেখেও তেমন কিছুই বুঝতে পারলাম না। এতে আবার এমন কি আছে? চোখের সামনে লোকটা পড়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে না বলে দিলাম। রুদ্রদা আমার দিকে তাকিয়ে একটু হাসলো। সেই সময় আমি দেখতে পেলাম ওর চোখ দুটো চকচক করে উঠল। সূর্যের আলো চশমার কাছে এসে পড়লেও বোধ করি এত বেশি চকচক করতো না। শান্তনুবাবু এতক্ষণ একটা কনস্টেবলের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন। সেই কনস্টেবল ওনার হাতে একটা ফাইল দিলেন। সেটা নিয়ে তিনি আমাদের দিকে এগিয়ে এসে বললেন, তোমাদের দেখা আশা করি শেষ। তাহলে আমি বডিটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আর লোকটার পকেটে কিন্তু পাওয়া গেছে প্রায় 3000 টাকার ক্যাশ নোট। রুদ্রদা বেশ একটু উত্তেজিত হয়ে বলল, স্ট্রেঞ্জ, ভিখারিগুলোর পকেটেও আজ এত টাকা থাকছে নাকি? তবে একটা কাজ করুন, বডিটা তাড়াতাড়ি পরীক্ষা করতে পাঠান, আর যত দ্রুত পারা যাবে আমাকে এটার রিপোর্ট দেবেন। শান্তনুবাবু এবার মাথা চুলকে বললেন, এরও তো খুনের কোনো মোটিভ পাওয়া যাচ্ছে না। দুষ, এটাও হাতছাড়া হলে আমার আর প্রমোশনের কোনো আশা নেই দেখছি। রুদ্রদা ওর কথায় কান না দিয়ে এগিয়ে গেল আবার সেই বডিটার দিকে। তারপর বডির মুখের দিকে আঙুল তুলে বলল, ভালো করে দেখুন, লোকটার মুখে কিন্তু দেখা যাচ্ছে আতঙ্কের ছাপ, অর্থাৎ সে কিছুতে ভয় পেয়েছে। আর যেভাবে তাকে ফেলে রাখা হয়েছে তাতে যে কেউ আক্রমণ চালিয়েছে এর ওপর তা স্পষ্ট। আমি বলে উঠলাম, তবে খুনটা হলো কিভাবে? শরীরে আঘাত নেই, কোনো বিষ নেই, সবটাই কেমন জানি ধোঁয়া ধোঁয়া ঠেকছে আমার কাছে।
রুদ্রদা এবার শান্তনুবাবুকে বলল, বডিটা পোস্টমর্টমে পাঠাচ্ছেন ঠিক আছে, তবে আমার আগের দুজন খুন হওয়া লোকগুলোর পরিবারের ডিটেলস কিন্তু চাই। আর দরকার হলে আমি ওদের সাথে গিয়ে কথা বলবো। এখন দুপুর হতে চললো, আমি চলি, কেমন? এই তথ্যগুলো জোগাড় করে রাখুন, বাকিটা আমি দেখছি। শান্তনুবাবু আমাদের জিপেই ছেড়ে দিয়ে আসবেন বলেছিলেন, কিন্তু রুদ্রদা বলল আমরা ট্যাক্সি করেই চলে যাব। উনি যেন এখন রিপোর্টগুলো আনার ব্যবস্থা করেন। সেখান থেকে ট্যাক্সি করে বাড়ি ফিরতে ফিরতে আমি রুদ্রদাকে বললাম, তাহলে রুদ্রদা কি বুঝতে পারছো? সে খালি হেসে বলল, এখনো ওই অথই জলে খালি ধোঁয়া ধোঁয়া কিছু তথ্য পেয়েছি মাত্র। দেখা যাক কেসটা কতদূর গড়ায়, কিন্তু আমি হলফ করে বলতে পারি এখনো শিক্ষিত মাস্টার মাইন্ডের কাজ। নাহলে খুনের সাথে একটু ক্লু রেখে গেল না, কিভাবে মৃত্যু ঘটিয়েছে সেটাও বোঝার উপায় নেই। বাড়িতে ফিরে রুদ্রদা আর আমি প্রথমে স্নান সেরে নিয়ে খেতে বসলাম। আজ রান্না অবন্তীদি করেছে। সত্যি বলছি, দিদির হাতের রান্নায় জাদু আছে। হাত চেটে পুটে খেলাম আজ। দুপুরে আমি একবার রুদ্রদার ঘরে গিয়ে দেখেছিলাম ও নিজের কালো ডায়েরিটায় কিছু একটা লিখতে লিখতে সিগারেট টানছে। আমি জানি এই সময়টায় ও ভাবনার জগতে ডুবে যায়। কেসটা নিয়ে নিশ্চয়ই কিছু চিন্তা করছে। তাই এখন কিছু প্রশ্ন করে বিরক্ত করে লাভ নেই, কিছুরই কোনো উত্তর পাবো না। তাই আমি বসার ঘরে বসে একটা বই পড়ছিলাম। তখনই হঠাৎ আমাদের ঘরের টেলিফোনটা বেজে উঠল। আমি পাশেই ছিলাম, তাই তৎক্ষণাৎ তুলে ফেললাম সেটা। হ্যালো, কে বলছেন? বলার সাথে সাথেই উল্টো দিক থেকে শান্তনুবাবুর গলা ভেসে এলো, আচ্ছা অনি, তোমার দাদা কি ঘরে আছে? ছাড়ো, তোমায় বলে দিই, হাতের কাছে কাগজ পেন থাকলে নিয়ে নাও। আমি ওর কথা মতো একটা পেন নিয়ে নিলাম। কাগজ পাশেই ছিল। উনি একটা ঠিকানা বললেন আর আমি সেটা নোট করে নিলাম। হ্যাঁ, রুদ্রকে বলে দিও কিন্তু এই ঠিকানাটা প্রথম যিনি খুন হন তার বাড়ির। ওনার মৃত্যুর পর মিসেস সান্নালি ওদের দোকান চালান। আর দ্বিতীয় যে উকিল খুন হন, ওর তিন কুলেও কেউ ছিল না, তাই ওর ঠিকানা জেনেও লাভ নেই আশা করি। আর হ্যাঁ, একটু পরেই একটা কনস্টেবল তোমাদের বাড়িতে 3টে রিপোর্ট পৌঁছে দেবে। রুদ্রকে ওটা ভালো করে দেখে নিতে বলো, কেমন? আর নতুন কিছু জানলে আমাকে জানাতে ভুলবে না কিন্তু। আমি মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে ফোনটা নামিয়ে রাখলাম। রুদ্রদার ঘরে গিয়ে শান্তনুবাবুর বলা কথাগুলো খুলে বললাম সবটা। রুদ্রদার ভুরুটা এমনিতেই কুঁচকে ছিল। আমার কথাগুলো শুনে ভ্রুকুটিটা যেন আরো বেড়ে গেল। ও বলল, ঠিক আছে, কনস্টেবলটা রিপোর্টটা আনলে আমার কাছে নিয়ে আসবি। অগত্যা আমি বসার ঘরে অপেক্ষা করতে লাগলাম কখন লোকটা আসবে সেই চিন্তা করে। এমনিতেই দুপুরবেলা, তার উপর পেটে ভাত পড়েছে, চোখটা যেন বন্ধ হয়ে এলো। কখন যে চোখটা লেগে গেল বুঝতে পারিনি। সোফায় বসেই ঘুমিয়ে পড়লাম। এর মধ্যে কখন যে লোকটা এসে রিপোর্টগুলো রুদ্রদার হাতে তুলে দিয়েছে তা আমি জানি না। ঘুম যখন ভাঙলো তখন প্রায় বিকাল 5টার কাছাকাছি। এমনিতে শীতকাল, তার উপর এখন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আমি যখন রুদ্রদার ঘরে গেলাম 3টে ফাইল পড়ে থাকতে দেখলাম। রুদ্রদা আমায় দেখেই বলল, ও অনি, ঘুম ভাঙলো তবে? তৈরি হয়নি, মিসেস সান্নালের সাথে বাড়ি যেতে হবে। মহিলার সাথে দেখা করা অত্যন্ত আবশ্যক। আমি শুধু বললাম, রুদ্রদা, তুমি ওই ফাইলগুলো দেখেছো? কিছু জানতে পারলে ওই রিপোর্টগুলো দেখে? রুদ্রদা চিন্তিত গলায় বলল, না, এখনো নয়। এই রিপোর্টগুলো সব বোগাস। তাই ভালোভাবেই জানি কিভাবে খুনের পর সব প্রমাণ মুছে ফেলতে হয়। এই রিপোর্টে কিছুই নেই, শুধু মৃত্যুটা যে একই রকমের সেটা শুধু জানা গেছে। আর প্রথম যে দুজন খুন হয়েছিল, উকিল সাহেব ও মিস্টার সান্যাল, দুজনেরই হার্টের ব্যামো ছিল। এটা পরীক্ষায় ধরা পড়েছে, ব্যাস এটুকুই আপাতত। আমি আর কথা না বাড়িয়ে তৈরি হয়ে নিলাম মিসেস সান্যালের বাড়ি যাওয়ার জন্য। অবন্তীদি 3 পেয়ালা চা সামনে টেবিলে রেখে বসলো।
আমি চায়ে চুমুক দিয়ে বললাম, এই রুদ্রদা তৈরি হচ্ছে দেখলি? অবন্তীদি একটু হেসে ডাক ছাড়ল, রুদ্র, এরপর কিন্তু চা ঠান্ডা হয়ে গেলে আমি আর গরম করে দেব না, পরে আবার চা চা করিস না যেন। রুদ্রদা দেখি তৈরি হয়ে সুর করে উঠে এসে সামনের পেয়ালায় চুমুক দিয়ে বলল, চাটা না করলেও হতো। সন্ধ্যাবেলা মিসেস সান্যালের বাড়ি যাব, তিনি কি আর চা না খাইয়ে ছাড়বেন? আচ্ছা, বেশ তো, তা আজ খেয়ে আয়, কিন্তু কাল সকাল বিকেল তোদের কে চা দেয় আমিও দেখব। আরে দীপ, রাগ করার কি আছে বল? তোর হাতে চা না খেলে আমার কি আর মাথা খোলে? থাক থাক, আর আদিক্ষেতা করিস না তো। কেসটা কি আমায় এসে বলতে হবে কিন্তু। ছোট করে যা হয় তুই তা অনির থেকে পরে শুনে নিবি। বেশিক্ষণ বাকি নেই যে, আমরা বেরোবো এক্ষুনি। আমি বসে চা খেতে খেতে দিদিকে ছোট করে সমস্ত ঘটনা বললাম। ততক্ষণে রুদ্রদা দেখি হাতে ফাইলগুলো নিয়ে চলে এসেছে। আমায় বলল, ওঠ এবার, আর দেরি করা যাবে না। বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে মিনিট 20 হাঁটার পথ। গল্প করতে করতে পৌঁছে যাবোক্ষণ। তাই চলো তাহলে, তবে ওই ফাইলগুলোকে নিচ্ছ যে? সে খালি বলল, এটা এখন আর আমার লাগবে না, ফেরার সময় শান্তনুবাবুকে ফেরত দিয়ে আসবো, তাই নিয়ে নিলাম। আজ সন্ধ্যায় ফুটপাতে বেশি ভিড় নেই, তাও চলন্ত গাড়ির হর্নের আওয়াজ, পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বাসের কন্ডাক্টরের চিৎকার, ওপাশ দিয়ে ফেরিওয়ালার শব্দ, সব মিলিয়ে কিন্তু কলকাতা তার নিজের জায়গাতেই আছে। রাস্তার বাতিগুলো জ্বলে গেছে। রুদ্রদা আর আমি পথ ধরে হাঁটছি। ও আমায় বলল, চল অনি, একটা গুলির ভেতর দিয়ে যাওয়া যাক। একটু অন্ধকার হবে ঠিক, কিন্তু তাড়াতাড়ি হবে। সত্যি বেশ সময় কমই লাগলো। আমরা সেই রাস্তা পেরিয়ে বড় রাস্তায় পড়ার সাথে সাথেই আমাদের চোখে পড়ল এক পেল্লায় দোতলা বাড়ি। বাড়ির গেটটাই এত বড় যে কি বলবো। একটা পাহারাদার গেটে বসে আমাদের দেখেই তাড়াতাড়ি গেট খুলে দিল। দারোয়ান লোকটা বাড়িটার দরজা অবধি আমাদের এগিয়ে দিল। বড় বেশ একটা বাগান সদর অবধি চলে গিয়েছে। মাঝখানে রয়েছে পাথর বিছানো রাস্তা। সেইখানে একটি কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি দাঁড়িয়ে আছে। রুদ্রদা এগিয়ে গিয়ে ডোরবেল টিপতেই সামনে একটি চাকর এসে দরজা খুলে দিল আর আমাদের নিয়ে গেল একটা বসার ঘরে। চাকরটা আমাদের বসতে বলে চলে গেল। খুব বেশি সময় লাগলো না, ঘরে এসে প্রবেশ করলেন একজন মহিলা। বয়স আন্দাজ 27-এর কাছাকাছি। মহিলা এতটা সুন্দর ও এতটা কম বয়সী হবেন সেটা আমরা অবশ্য আশা করিনি। মহিলার পরনে রয়েছে সাদা রঙের দামি একটা শাড়ি আর সঙ্গে হালকা গয়না। মুখের অবস্থা অতটা ভালো নয়। হয়তো এই কয়দিন আগেই স্বামী মারা যাওয়ার ক্ষতটা এখনো সেরে ওঠেনি। আমরা উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার জানালাম। মহিলা বললেন, আপনি আশা করি রুদ্রবাবু, তাই তো? পুলিশের থেকে আমাকে আগেই ফোন করা হয়েছিল। বলুন আপনি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? রুদ্রদা একটু শান্ত গলায় বলল, আমি আপনার স্বামী ও আরো 2 জনের খুনের তদন্তের ভার নিয়েছি, তার জন্যই আপনার কাছে আসা। আচ্ছা, আমি একটা কথা বলুন তো, মিস্টার সান্যাল রাতের বেলা ওই গলির কাছে কি করছিলেন? উনি তো যে রকমের মানুষ, গাড়ি ছাড়া চলার কথা ভাবাই যায় না। আসলে সেই দিন ঠিক কি হলো আমিও বুঝলাম না। রাতে খাওয়া দাওয়ার পর শুধু বলল আমার একটা কাজ আছে, বেরাবো, একটা পুরনো হিসেব মিলিয়ে দেখতে হবে। রুদ্রদা মাথায় ভ্রুকুটি এনে জিজ্ঞাসা করল, পুরনো হিসাব বলতে উনি আপনাকে কিছু বলেছেন এই ব্যাপারে? ভদ্রমহিলা একটু ইতস্তত করে বললেন, আসলে আপনি হয়তো জানেন না, বা কেউই জানে না যে আমাদের কলকাতার বুকে এত বড় বাড়ি দোকান এমনি এমনি হয়নি। আসলে আমার স্বামী কাজ করতেন সেট বলবন্ত রায়ের দোকানে, এবং তিনি এইসব সম্পত্তির দেখাশোনা করতেন। সেটের বউ মারা গিয়েছিল অনেক আগেই। ওনার একটা ছেলে ছিল,
আগে হলে হয়তো আমি বলতাম না, কিন্তু আমার মনে হয় এখন বলে দেওয়াই উচিত। আমার স্বামী সৎ উপায়ে এই সম্পত্তি করেননি। সেই সময় শেঠজির ছেলের বয়স ছিল প্রায় 16-র কাছাকাছি। তিনি তার ছেলেকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু আমার স্বামীর এই সম্পত্তির ওপর লোভ ছিল। তাই তিনি সেই সময় একটা মেয়েকে ধরে আনেন, অশ্লীলতাহানির কেসে ছেলেটিকে ফাঁসিয়ে দেন। শেঠজি এমনিতেই ছিলেন একটু দুর্বল প্রকৃতির মানুষ। ছেলের এই কার্যকলাপ সহ্য করতে পারেননি। আদালতে ওঠে এই কেস ও মিথ্যেভাবে ছেলেটিকে ফাঁসানো হয়। যেহেতু ছেলেটির বয়স তখন 16, তাই জেলের বদলে একটা হোমে তাকে বন্দি করে রাখা হয়। শেঠজি অত্যন্ত ভেঙে পড়ে, ছেলেকে তৎক্ষণাৎ ত্যায্য পুত্র করেন। আর সেই সময় আমার স্বামী ওনার দুর্বলতার সুযোগ নিয়ে ওনাকে দিয়ে লিখিয়ে নেন সব সম্পত্তি। শেঠজি কিছুদিনের মধ্যে হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে মারা গেলে সমস্ত সম্পত্তি পান আমার স্বামী। এত বছর সব কথা তিনি চেপে রেখেছিলেন। আর একটা কথা, আপনি নির্ভয় বলুন মিসেস সান্যাল, আপনি যা কথা বললেন এই কেসটা এখন যেন অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। আর আমি কিন্তু মিস্টার সান্যালের প্রথম স্ত্রী নই, আমি দ্বিতীয় পক্ষ। আসলে যেসব ঘটনা আমি আপনাকে বললাম সবটাই আমার স্বামীর মুখে শোনা। এইসব ঘটনার অনেক পরে আমাদের বিয়ে হয়েছিল, তাই আমি কিছুই জানতাম না। তিনি খুন হওয়ার কিছুদিন আগে আমায় কথায় কথায় এইসব বলেছিলেন। আর উনি কয়দিন আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন, ডাক্তারও দেখাচ্ছিলেন। তবে শেষ রক্ষা আর হলো কই বলুন? শেষ অবধি খুন হতে হলো ওনাকে। কোন ডাক্তার দেখাচ্ছিলেন উনি? মিস্টার মিশ্রা আমার স্বামীকে একজন হার্ট স্পেশালিস্ট ডক্টর অনিরুদ্ধ রায়কে রেকমেন্ড করেছিলেন, তাকেই দেখাতেন তিনি। রুদ্রদা তখন বলল, মিস্টার মিশ্রা বলতে উকিল? কথাটা শেষ করার আগেই মহিলা বললেন, হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, উনিও কিছুদিন আগে খুন হন। রুদ্রদা এবার উঠে বলল, অসংখ্য ধন্যবাদ মিসেস সান্যাল, আপনি জানেন না আপনি আমার ঠিক কতটা সাহায্য করলেন। আজ তাহলে উঠি কেমন? রুদ্রদা আর আমি বেরিয়ে এলাম রাস্তায়। রুদ্রদা আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, হারামের টাকা কেউ খেতে পারে না বুঝলি অনি। আর টাকা থাকলেই যে এতটা কম বয়সী বউ পোষা যায় সেটা জানা হয়ে গেল। এখন দেখ, এত ফন্দি করে সম্পত্তি পেয়ে কি হলো? মরতে হলো সেই খুন হই, আর এখন সব সম্পত্তির মালিক এই মহিলাই। আমরা পথে হাঁটতে হাঁটতে কথা বলছিলাম। একটু এগিয়েই আমাদের সামনে পড়ল সেই অন্ধকার গলিটার মুখ। চার মাথার মোড়টায় লোক তখন তেমন একটা ছিল না। আমরা পার হয়ে ওই গলিতে ঢুকতে যাব, ঠিক সেই সময় একটা বড় কাণ্ড ঘটে গেল। সমস্ত ঘটনাটা এতটা দ্রুত হলো যে বলে বোঝাতে পারবো না। আমরা যে দিক থেকে এগোচ্ছি তার অপর দিক থেকে ভেসে এলো একটা গাড়ির ইঞ্জিনের শব্দ। রুদ্রদা আর আমি পথ পার হচ্ছি, হঠাৎ করেই একটা গাড়ি বলা নেই কওয়া নেই বিশ্রীভাবে অত্যন্ত দ্রুত বেগে এগিয়ে এলো আমাদের দিকে। যে গাড়ির চালক সে হয়তো ইচ্ছে করেই এতটা জোরে চালাচ্ছে। লোকটার মতলব ছিল হয়তো আমাদের গাড়ির নিচে ফেলে মেরে ফেলা, কিন্তু রুদ্রদা সব সময় অত্যন্ত চনমনে। এক ধাক্কায় আমায় ফেলে দিল রাস্তার একদিকে, আর সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে নিজেও লাফ মেরে দিল। একটা ডিগবাজি খেয়ে পড়ে নিজেই আবার উঠে দাঁড়ালো। তারপর জামার দিকটা একটু ঝেড়ে নিয়ে বলল, অনেক, তুই ঠিক আছিস তো? হ্যাঁ রুদ্রদা, আমি ঠিক আছি, কিন্তু তোমার হাতটা একটু ছড়ে গেছে তো। ও কিছু হবে না, কিন্তু একটা জিনিস স্পষ্ট হলো, কেউ হয়তো জানতে পেরেছে আমি এই কেসটা হাতে নিয়েছি, তাই আমি সরিয়ে দিতে চাইছে। চল বাড়ির দিকে এগোনো যাক। আমরা বাড়ি ফিরে এলাম। রুদ্রদা আজ একসাথে খেলো না, ওর খাবারটা ঘরে গিয়ে দিয়ে আসতে হলো। ও এখন ভাবনার দুনিয়ায় ডুবে আছে। এখন কেউ ওকে ডিস্টার্ব করুক ও তা পছন্দ করে না। কিছুক্ষণ পরে যখন ওর ঘরে গেলাম, দেখলাম ও এদিক ওদিক পায়চারি করছে।
আর সিগারেট টানছে। খাবারটাও পড়ে আছে পাশে। ওটা দেখে আমি বললাম, রুদ্রদা, তুমি এখনো খাওনি? আরে খেয়ে দিয়ে কাজ করো। ও আমার কথা শুনে বলল, খাওয়ার সময় হয়নি রনি, তুই একটা কাজ কর তো, কালো ডায়েরিটা খোল, ওটায় যা যা লেখা আছে আমায় বল একবার। রুদ্রদা হাতে খাবারটা নিয়ে বসল। আমি ডায়েরিটা তুলে নিলাম। দেখলাম সেখানে লেখা আছে ছোট খুদে খুদে অক্ষরে কিছু প্রশ্ন। সেগুলো আমি পড়া শুরু করলাম। দাঁড়াও, প্রথমে আছে নাম্বার 1, মিস্টার সান্যাল ও উকিল মিশ্রার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? নাম্বার 2, 3 জন খুন হলো, কিন্তু ভিখারিটাকে মারার কারণ কি? ওর কাছে অতগুলো টাকা এলো কিভাবে? নাম্বার 3, মিসেস সান্যাল কথা বলার সময় কিছু যেন লুকিয়ে যেতে চাইছেন, কি সেটা? নাম্বার 4, শেঠজির মৃত্যুটাও কি স্বাভাবিকভাবেই হয়েছিল? নাম্বার 5, খুন হলো কিন্তু কোনো প্রমাণ নেই কেন? আততায়ী খুনটা তবে করলো কিভাবে? নাম্বার 6, আততায়ীর কি এখনো কাজ বাকি আছে, না শেষ? নতুন খুনের চেষ্টা? আমি এই প্রশ্নখানা দেখা মাত্র চমকে উঠলাম। বললাম, আচ্ছা রুদ্রদা, নতুন খুনের চেষ্টা মানে? তুমি কি সন্দেহ করো এখনো কারো মৃত্যু ঘটতে পারে? রুদ্রদা খালি মাথা নেড়ে বলল, এখনো 2টো প্রশ্নের উত্তর পাওয়া বাকি। তাহলে এটা সহজেই আন্দাজ করা যেত। আমি একবার শান্তনুবাবুকে ফোন করতে হবে, কটা তথ্য জানা দরকার। পরের দিন সকালে যখন বসার ঘরে রুদ্রদাকে দেখলাম, ও অনেকটাই শান্ত তখন। এই রূপ আমার চেনা, অর্থাৎ নিশ্চয়ই ও জানতে পেরেছে কিছু। তার মানে যবনিকা পতন হতে আর বেশি সময় বাকি নেই। কিছুক্ষণ বাদে বৈঠকখানায় একবার ফোনটা বেজে উঠল। রুদ্রদা এবার সামনেই ছিল। স্পিকারে থাকায় কথাগুলো একদম স্পষ্ট কানে এলো। ওপার থেকে শান্তনুবাবু বলছেন, হ্যাঁ রুদ্র, তোমাদের কিছু তথ্য দিই, আশা করি কাজে আসতে পারে। প্রথমত, এই উকিল ও মিস্টার সান্যাল কিন্তু ভালো বন্ধু ছিলেন। সোর্স দিয়ে জানা যায় প্রায় 6 বছর আগে এদের একটা কেস কোর্টে ওঠে কোনো সেঠের ছেলেকে নিয়ে। ওরা তাতে জিতেও যায়। ছেলেটির পরে 3 বছরের সাজাও হয়। রুদ্রদা তখন বলল, এটা বাসি খবর, পরের খবর দিন। আচ্ছা, যে মেয়েটাকে ওই শেঠজির ছেলে অত্যাচার করার চেষ্টা করছিল, মেয়েটার নামটা কি জানেন, বা বয়স এখন কত হতে পারে? কেন জানবো না, এই রেকর্ড চেক করে এলাম। মেয়েটার বয়স ওই এখন 27-এর কাছাকাছি হবে। ঠিক আছে শান্তনুবাবু, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। এবার একটা কাজ করুন, যার উপর কেস হয়েছিল অর্থাৎ শেঠজির ছেলে, ওর এখন কোনো খোঁজ আছে কিনা খবর নিয়ে দেখুন। আমার মন বলছে ছেলেটি হোম থেকে ছাড়া পাওয়ার পর উধাও হয়ে গেছে। শান্তনুবাবু একটু উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ একদম ঠিক বলেছ রুদ্র, ছেলেটাকে তারপর আর কেউ দেখেনি। ঠিক আছে, একটা ছোট্ট প্রশ্ন বাকি আছে, ওটার উত্তর পেলেই ধরে নিন আপনার কেস সলভ। তবে একটা সাহায্য লাগবে আপনার। আজ রাতে আমরা ডক্টর অনিরুদ্ধ রায়ের ডাক্তারখানায় যাব। অনি থাকবে আপনাদের সাথে। 10 জনের পুলিশ ফোর্স লাগবে, বাকিটা পরে বলছি। আর আমি একবার থানায় যাব বিকেলের দিকে। রাখছি এখন। রুদ্রদা রিসিভারটা নামিয়ে রাখল। আমার মাথা মুন্ডু কিচ্ছু ঢুকলো না যে কি বলতে চাইছে ও। ওই জানে ও কি করতে চাইছে। তবে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ও আমায় আজ কিছু না বলেই বেরিয়ে গেল। আমি একটু একটা বই উল্টে পাল্টে দেখছিলাম। এমন সময় ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলো একটা বছর 50-এর একটা লোক। তার মাথায় টুপি, চোখে গোল গোল চশমা, তাতে আবার ফিতে আছে, সেটা গলাতেই ঝুলছে। নাকের ডগায় একটা ছোট্ট গোঁফ, পরনে সিল্কের কাজ করা পাঞ্জাবি। এক ঝলক দেখে মনে হচ্ছে যেন কোনো ধনী মানুষ, কিন্তু আমাদের ঘরে। আমি জিজ্ঞেস করলাম, এই আপনি কে? এখানে কি কোনো কি দরকার রয়েছে? হঠাৎ চেনা গলায় উত্তর এলো, অনি যখন চিনতে পারেনি তাহলে কেউ বুঝতে পারবে না।
নিশ্চিত হওয়া গেল। এই যে রুদ্রদা ছদ্মবেশে এসেছে, ওর আবার ছদ্মবেশ নেওয়ার কারণ কি? ওকে জিজ্ঞাসা করতেই বলল, সব বুঝতে পারবি, 10 মিনিটের মধ্যে তৈরি হয়নি। শান্তনুবাবু জিপ নিয়ে আসছেন, তোকে ওনার সাথে যেতে হবে। আমি ট্যাক্সি নিয়ে পরে আসছি। শান্তনুবাবুকে সব বলা আছে, ওনার সাথেই থাকবি। শান্তনুবাবু যখন এলেন তখন প্রায় সন্ধে 6টা হবে। আমাকে গাড়িতে বসিয়ে জিপ ছেড়ে দিল। জিপের সাথে পিছনে আরও একটা গাড়ি, তাতে রঙিন পোশাকে কিছু পুলিশও আছে বুঝতে পারলাম। শান্তনুবাবু দেখলাম একটু ঘুমো ঘুমো চোখ করে একটা হাই তুলে বলল, আমি যদি জানতাম তাহলে তো হয়েই যেত। তোমার রুদ্রদাই হচ্ছে এখন কাহিনীর হিরো। ও যতক্ষণ না সবটা খুলে বলছে ততক্ষণ সবাইকে ধোঁয়াশাতেই থাকতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটা থামলো একটা রাস্তার 4 মাথার মোড়ে। গাড়িটা একটু দূরেই পার্ক করা হলো। শান্তনুবাবুকে আজ অনেক দিন পর রঙিন পোশাকে দেখলাম। পুলিশগুলো এদিক ওদিক রাস্তায় ছড়িয়ে পড়ল। বুঝলাম যখন সময় হবে ওরা ঠিক চলে আসবেন। শান্তনুবাবু আমায় নিয়ে এগিয়ে গেলেন একটা ডাক্তারের চেম্বারের দিকে। বাইরে বড় বড় করে লেখা, ডক্টর অনিরুদ্ধ রায়, হার্ট স্পেশালিস্ট। আমরা চেম্বারের ভিতরে যেতেই বেশ রোগীর ভিড় লক্ষ্য করলাম। আমাদের আগেই প্রায় 8 জনের ওপর ছিলেন। আমরা বেঞ্চে বসে অপেক্ষা করছি। ঠিক এমন সময়ে হঠাৎ করে আমার চোখ চলে গেল বাইরের রাস্তায়। একটা ট্যাক্সি এসে থামলো চেম্বারের বাইরে। অবাক হলাম, কারণ সেটার থেকে নামতে দেখলাম ছদ্মবেশধারী রুদ্রদাকে। কিন্তু তার থেকেও বেশি অবাক হলাম, রুদ্রদা ওই ছদ্মবেশে এগিয়ে এলো একজন মহিলাকে সাথে করেই। সেই মহিলা আর কেউ নন, ইনি হলেন মিসেস সান্যাল। তার মানে রুদ্রদা ওর সাহায্য নিচ্ছে। মাথাটা কেমন যেন গুলিয়ে আসছিল আমার। রুদ্রদা সামনের কম্পাউন্ডার লোকটার কাছে গিয়ে নিজের গলাটা একটু বয়স্ক করে বলল, আমার নাম লেখানো ছিল ডাক্তারবাবুর কাছে, ভেতরে যেতে পারি? লোকটা ওদের ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে দিল। মহিলা ও রুদ্রদা এগিয়ে গেল ডাক্তারবাবুর ঘরের দিকে। আমি আর শান্তনুবাবু তখন যেন পুতুলের মতো বসেছিলাম। সময় যেন কাটছিলই না। এক একটা মুহূর্ত যেন এক একটা ঘন্টা মনে হচ্ছে। তখন মনের ভিতর চলছে হাজারো প্রশ্নের ঢেউ। তবে কি এই ডাক্তারই খুন করেছে ওই 3 জনকে? আমরা বসে অপেক্ষা করছিলাম। হঠাৎ ভিতর থেকে রুদ্রদার বাজখাই গলায় শব্দ শোনা গেল, দাঁড়ান, এটা কি ইঞ্জেকশন দিচ্ছেন? একটু দেখতে পারি ডাক্তার অনিরুদ্ধ রায়? কথাটা শুনবা মাত্র আমি আর শান্তনুবাবু ছুটতে গেলাম ডাক্তারের ঘরের দিকে। মিসেস সান্যাল তখন চেয়ারে বসে। রুদ্রদার হাতে উঠে এসেছে ওর রিভলভারটা। ওটা তখন তাক করা সরাসরি সেই ডাক্তারের মাথার দিকে। শান্তনুবাবুকে দেখা মাত্র ডাক্তার দেখলাম রাগের মাথায় গজগজ করে বলল, আপনারা কারা? এইখানে আমার ডিসপেন্সারিতে দাঁড়িয়ে আমাকে এমন হেনস্থা করার কারণ কি? রুদ্রদা খালি হেসে বলল, ডাক্তারবাবু, আপনার ওই ওষুধের শেষেটা আমার হাতে দিন। ডাক্তারবাবুর এক হাতে তখন ধরা আছে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ, অন্য হাতে ওষুধ। ওটা দিয়েই সেটা রোগীর শরীরে প্রবেশ করাতেন সেই মহা অস্ত্র। ঠিক এমন সময় কিছু বুঝে উঠবার আগেই রুদ্রদার হাতের কাছে লোকটা একটু আঘাত হানল। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ল বন্দুকটা। ঘরটা বেশ বড়ই ছিল। তখন রুদ্রদা অতর্কিতে আক্রমণে হকচকিয়ে গিয়েছিল। ডাক্তারের হাতে তখনও ধরা একটা ইঞ্জেকশন, আর সেটা সে বাগিয়ে রয়েছে রুদ্রদার দিকে। ওটা ফুটিয়ে দিতে পারলেই হয়তো কেল্লাপ হতে, কারণ সিরিঞ্জের ভিতর কি তরল আছে আমরা জানি না। হয়তো ওটা দিয়ে তিনি খুন করেছিলেন আগের 3 জনকে। শান্তনুবাবুর পকেট থেকে বন্দুকটা বার করতে যাবেন, তার আগেই রুদ্রদার হাতের একটা কষিয়ে ঘুষি আঘাত করলো সে ডাক্তারের মুখে। লোকটা একটু দূরে ছিটকে পড়ল। আমি বুঝতে পারলাম তার চোয়ালের অবস্থা এখন সঙ্গীন।
রুদ্রদা বয়স্ক মেকআপ করলে কি হবে, ও এখনো ততটাই জন্মানে। একটা ডিগবাজি খেয়ে লাফ দিয়ে পৌঁছে গেল সে বন্ধুটার কাছে। এবার ওটা সোজাসুজি ডাক্তারের দিকে তাক করে বলল, যে ঘুষি খেয়েছেন ওটা সারতে আপনার 3 দিন লাগবে মিস্টার যশবন্ত শেখ। আরে নামটা শুনে চমকে উঠলেন যে? কি মনে হয় কেউ জানতে পারবে না আপনার পুরনো পরিচয়? ইতিমধ্যে বাইরে এসে দাঁড়িয়েছে অনেকজন পুলিশের লোক। ডাক্তার ততক্ষণে বুঝতে পেরেছেন যে ওর খেলা শেষ, তাই ধপ করে চেয়ারে বসে পড়ল সে। রুদ্রদা শান্তনুবাবুকে ইঙ্গিত করে বলল, আচ্ছা এ নিন শান্তনুবাবু আপনার আসামি। মোট 3 মানুষকে ওষুধের বদলে স্লো পয়জন দিয়ে খুন করেছেন ইনি। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল লাশের শরীরে কোনো ক্ষত নেই, আবার বিষও নেই, তবে মৃত্যুটা হলো কিভাবে? হয়তো হতে পারে ইনজেকশনটা বিষ। আমার ধারণা ডাক্তারবাবু নিজেই কিছু একটা ওই জাতীয় স্লো পয়জন আবিষ্কার করেছিলেন এবং তার পুরনো শত্রুদের খতম করার জন্য তিনি তা ব্যবহার করেন। কি ঠিক বলছি তো ডাক্তারবাবু? ডাক্তার দেখলাম এবার হুঙ্কার দিয়ে বলল, আপনারা জানেন এই লোক দুটো আর এই মহিলার জন্য আমার জীবনের সব থেকে দামি সময়টা নষ্ট হয়েছে সংশোধনাগারে। আমি ওদের কাউকে ছাড়িনি, এই মহিলাকেও আজ শেষ করে দিতাম যদি না সবাই আমার রাস্তায় বাস সাধত। আর আমার বিশ্বাস আমার বাবাকে মেরে সমস্ত সম্পত্তি হাত করেছিল এই 3 জনই। আমি কাউকে ছাড়িনি, শেষ করে দিয়েছি ওদের। রুদ্রদা এমন সময় বলল, ওরা যাই করে থাকুক, ওদের বিচার তো আপনার করার কথা নয় ডক্টর রায়। ওদের সাজা দিত পুলিশ, তা বলে আপনি একজন ডাক্তার হয়ে খুন করে বসলেন। আপনি একজন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করলেন কিভাবে? লোকটা আরো রেগে গিয়ে বলল, যখন এরা আমাকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছিল তখন কোথায় ছিল এই আপনাদের এই আইন? এই মহিলাকে আমি কোনোদিন চোখে দেখিনি। এ আমার নামে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা বয়ান দিয়ে দিল। এই আইন শুধু বড় বড় কথা বলতে পারে, কাজের কাজ কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। আমি খুন করেছি, বেশ করেছি, এই মহিলাকেও করতাম। আমার কাজ এখন শেষ, আমাকে তাই এখন মৃত্যুদণ্ড দিলেও আমার তাতে কিছু যায় আসে না। রুদ্রদা এবার মহিলার দিকে তাকিয়ে বলল, মিস্টার সান্যাল, আপনি যে এটাই লুকিয়ে যাচ্ছিলেন বারবার, প্রকাশ্যে এলো তো কথাটা। তখন আপনি ভুল বয়ান দেন আদালতে শুধু টাকার জন্য, তাই তো? আরো কিছুদিনের মধ্যে বিয়ে করেন মিস্টার সান্যালকে। মহিলার মাথা এখন নিচু। ওর দিক থেকে যে কিছু উত্তর আসবে তা আশা করা যায় না। শান্তনুবাবু প্রশ্ন করলেন, তবে ডক্টর রায় ওই ভিখারিটাকে খুন করলেন কেন? রুদ্রদা একটা সিগারেট ধরিয়ে বলল, রাস্তায় পথের অন্ধকারে যদি একটা ভিখারি অন্য একজন ভদ্রলোককে খুন করতে দেখে, তবে কি আর তাকে বাঁচতে দেওয়া চলে? আর পকেটের টাকার বান্ডিলটা গুঁজে দেওয়া হয়েছিল কেসটা অন্যদিকে ঘুরিয়ে দিতে। সেবার উঠে দাঁড়িয়ে বলল, এই নিন শান্তনুবাবু আপনার আসামি, সব প্রমাণও আপনার হাতে, এবার আমায় অনুমতি দিন। রুদ্রদা আর আমি এবার ফিরে এলাম বাড়িতে। পরের দিন সকালে শান্তনুবাবু এলেন আমাদের বাড়িতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে। তিনি বললেন, আপনি ধরলেন কিভাবে যে ওই ডাক্তারি খুনি? রুদ্রদা হেসে বলল, আসলে 3টে খুনের রিপোর্ট দেখে আমি বুঝতে পারছিলাম এটা কোনো শিক্ষিত লোকের কাজ, কারণ ইনজেকশন ছাড়া এই মৃত্যু অসম্ভব। পরে যখন জানতে পারি শেঠজির ছেলে নিখোঁজ হয়ে গিয়েছিল আর মৃত্যুর আগে উকিল আর মিস্টার সান্যাল হার্ট স্পেশালিস্ট একজন ডক্টরকে দেখাচ্ছেন, তাই বুঝতে অসুবিধা হয় না এই লোকটাই ওদের শরীরে ধীরে ধীরে ওরই আবিষ্কার করা স্লো পয়জন দিয়ে খুন করেছে এই 2 জনকে। তাই পুলিশ বুঝতে পারেনি কিভাবে 3টে খুন হয়েছিল। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো ডাক্তার কিন্তু নিজের নামের সাথে সাথেই দেহের অনেক পরিবর্তন করান, তাই এখন আমরা ওকে চিনতে পারিনি। আর বড় কথা হলো লোকটার দোষ নেই। আপনাকেও যদি একসময় ভুল তদন্তে ফাঁসিয়ে জীবন শেষ করে দেয় কেউ, আপনিও বা আমিও তাই করতাম। লোকটাকে যতটা কম সম্ভব শাস্তি দেওয়া যায় তার ব্যবস্থা করুন শান্তনুবাবু, এটা আমার অনুরোধ। শান্তনুবাবু বললেন, ধন্যবাদ রুদ্র, আমাদের এই কেসে এতটা সাহায্য করার জন্য। আমি সরকারের তরফ থেকে তোমার যথাযথ পারিশ্রমিক ও সম্মান দেওয়ার ব্যবস্থা করছি। রুদ্রদা খালি হেসে বলল, শান্তনুবাবু, হিংসা আর প্রতিশোধ জিনিসটাই এমন, মানুষকে অন্ধ করে দেয়। তবে অনেকদিন পর এই কেসটা সলভ করে মজা পেলাম।
এটা কি বলে পারফেক্ট মাস্টার মাইন্ড। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে রুদ্রতা ও কলিকাতায় হত্যাকাণ্ড। পরের সপ্তাহে গল্পের আসরে আবার আড্ডা বসবে নতুন কোনো গল্প নিয়ে। তাই সবার প্রথমে আমাদের পরিবারের গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে দিন আমাদের গল্পের আসর পরিবারকে। ধন্যবাদ।